নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইবদা। এবং যেমনটা জানেন, দুদিন আগেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে ভারত এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই, যেখানে আপনারা 58,000 সমর্থক মাঠে গিয়েছিলেন সুনীল ছেত্রীর শেষ ম্যাচ দেখতে। এবং তার পাশাপাশি 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল কুয়েতের সাথে, যেটা 0-0 ফলাফলে শেষ হয় এবং যার ফলে অত্যন্ত কঠিন হয়ে যায় তৃতীয় রাউন্ডে যাওয়ার রাস্তাটা। একই দিনে কিন্তু আফগানিস্তান দল তারা কিন্তু কাতারের বিরুদ্ধে ড্র করেছে এবং এর ফলে এই মুহূর্তে যা সিচুয়েশান, সেখানে কিন্তু ভারতীয় দলকে কাতারের বিরুদ্ধে অন্ততপক্ষে 1 পয়েন্ট নিয়ে হলেও মাঠ ছাড়তে হবে, তারপরও তাকিয়ে থাকতে হবে। আর যদি জিততে পারে তাহলে তো জেতার পর পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা একদমই ক্লিয়ার হয়ে যাবে। সেই নিয়ে আলোচনা করব, কারণ আপনারা হয়তো ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দেখেছেন যে ভারতীয় দল এই কাতারের বিরুদ্ধে যে 11 তারিখ খেলতে চলেছে, তার জন্য 23 জন সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ। এবং আপনারা জানেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে দল ছিল সেখানে 27 জনের স্কোয়াড ছিল, সেখান থেকে 4 জন বাদ গেছেন। অবশ্যই সুনীল ছেত্রী অধিনায়ক, তিনি অবসর নিয়েছেন, তার দলে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু তার পাশাপাশি আরও 3 জন ফুটবলার কিন্তু বাদ পড়েছেন, যাদের মধ্যে রয়েছেন বাংলার শুভাশিস বোস, এছাড়াতে রয়েছেন লালচুনুঙ্গা এবং আমার রানাওয়াড়ে। দল ঘোষণা করা হয়েছে, সেখানে গোলরক্ষক হয়েছেন গুরপ্রীত সিং সান্ধু এবং তার সাথে রয়েছেন অমরিন্দর সিং এবং বিশাল কারিত। এছাড়া ডিফেন্ডার হিসেবে রয়েছেন আনোয়ার আলী, জয় গুপ্তা, মেহতাব সিং, নরেন্দ্র, নিখিল পূজারি এবং রাহুল ভেকে। মিডফিল্ড পজিশনে রয়েছেন অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমুন্ড, জিকসন সিং, লালরিনজওয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার শেখর, সাল আব্দুল সামাদ এবং সুরেশ সিং ওয়াংজাম। এবং ফরওয়ার্ড লাইনে সুনীল ছেত্রী নেই, তার জায়গায় রয়েছেন মনবীর সিং, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং এবং অবশ্যই ডেভিড। অর্থাৎ 3 জন ডিফেন্সিভ প্লেয়ার, 3 জন রক্ষণভাগের খেলোয়াড়কে ছাড়াই কিন্তু কাতারের মতো শক্তিশালী অ্যাটাকিং সাইডকে ফেস করতে চলেছে ভারতীয় দল। এবং তারপরেই আপনারা কিন্তু আমাদের ফেসবুক, ইউটিউবে জিজ্ঞাসা করছেন বারবার যে শুভাশিস বোস কেন বাদ পড়লেন। সাইবদা, শুভাশিস বসুকে নিয়ে আমরা কালকেই একটি স্টোরি করেছি এবং তার পরিবর্তে যে খেলছেন জয় গুপ্তা, তিনি এখনও যে প্রস্তুত নন সেটা আমরা আগের ম্যাচেই দেখতে পেয়েছি, সবাই দেখতে পেয়েছে। সেক্ষেত্রে শুভাশিস বসু নেই। তোমার কাছে এই কোনো আপডেট আছে যে কেন তিনি এই 23 জন সদস্যের দলে নেই? দেখো, শুভাশিস যদি সুস্থ থাকেন, তার পজিশনে শুভাশিস কোনো বিকল্প ভারতীয় ফুটবলে এখনো পর্যন্ত নেই। এটা ধ্রুব তারার মতো সত্য আজ পর্যন্ত। এবং যদি আকাশ মিশ্রা ফিট থাকে তাহলে একটা কম্পিটিশন সেখানে থাকতে পারে। জয় গুপ্তা কোনো সময়ে কোনো অবস্থাতে শুভাশিসের বদলি নয়, এটা আমরা আলোচনা করেছি। তবে এখনো পর্যন্ত যে খবর যেটা রয়েছে শুভাশিস সংক্রান্ত, সেটা হচ্ছে শুভাশিসের বাবা বাদল বসু, তিনি অসুস্থ এবং এই অসুস্থতার কারণে শুভাশিস একটু আগে হসপিটালে ছিল, বাবাকে নিয়ে দৌড়ঝাঁপ চলছে এবং সেই কারণে শুভাশিস অব্যাহতি চেয়েছিলেন এবং সেই কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাই আপাতত খবর শুভাশিসের না থাকা নিয়ে। তবে এই 23 জনের দলে শুভাশিস না থাকার কোনো জায়গা ছিল না। কিন্তু প্রশ্নটা হচ্ছে শুভাশিস 23 জনের তো নয় বা 27 জনের দল নয়, শুভাশিসের 11 জনের কনফার্মেশন তার জন্য হওয়া উচিত। সেই জায়গাতে তো গত ম্যাচে আমরা দেখলাম তাকে সাইড লাইনে বসেই সময় কাটাতে হলো। তবে এই যে 23 জনের দল যেটা ঘোষণা হয়েছে, সেখানে শুভাশিস নেই, যেটা দিনের আলোর মতো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। মূল বিষয়টা যেটা, শুভাশিসের বাবার শরীর খারাপ এবং সেই কারণে সে অব্যাহতি চেয়েছে, সেই কারণে সে এই দলে নেই। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো যে শুভাশিস দলে থাকলে প্রথম 11 খেলতে পারতো কিনা, দেখো শুভাশিসের প্রসঙ্গ এটা শুধুমাত্র নয়। আমি তোমাকে একটা বিষয়ে বলতে চাই, যে দল ইগর স্টিম্যাচ বানিয়েছেন বা যে দলে রেখে গেল, বা সুনীল ছেত্রী চলে যাওয়ার পর যে দলটা রয়ে গেল, এবং যে সিস্টেম ডেভেলপমেন্টের জায়গাতে সেটা কিন্তু কিছু হয়নি। ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে।
একসঙ্গে 4-5টা পাস প্রপারলি হয় না, পজিটিভ ট্রানজিশনে ফুটবলার বাড়ে না, নেগেটিভ ট্রানজিশনে যে ফুটবলার নামিয়ে নিয়ে আসার যে প্রসেস ডিফেন্সিভ অর্গানাইজেশনটা ঠিক করে ফেলার সেটা হয় না, মাঝখান থেকে ঠিকঠাক বল যায় না, মাঝ মাঠের লোক বাড়ানো যায় না, এখনও পর্যন্ত সেই একই জায়গায় পড়ে আছে। এবং তুমি যদি দেখো 139 র্যাঙ্কিং কুয়েত, তারা যে ফুটবলটা খেলে যাচ্ছে আমাদের থেকে 18 র্যাঙ্কিং পেছনে থাকা একটা দল, তারা যেভাবে ডমিনেট করে যাচ্ছে যুবভারতীর 58,000 দর্শকের সামনে, কারা হোম টিম কারা অ্যাওয়ে টিম তুমি ধরতে পারবে না। আসলে আমাদের ফুটবলটা প্রপারলি এগোয়নি, প্রপারলি একটা সুনীল ছেত্রী দিয়ে তো আর হবে না। সুনীল ছেত্রী বিগত হয়ে গেছে। এখন কথা হচ্ছে দেশে কি আর ফুটবলার নেই? হয়তো আছে, কিন্তু একটা দুটো ফুটবলার বিষয় নয়, জানো তো, ফুটবল তো ইন্ডিভিজুয়াল গেম নয়। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি লাগে সিস্টেমটাকে আরও বেশি সুন্দর করার জন্য, কিন্তু এই যে প্রপার একটা সিস্টেম ডেভেলপ করে ইগো স্টিমেস কিন্তু করতে পারেননি, সামহাও করতে পারেননি। তিনি হয়তো শেষ ম্যাচ খেলছেন বা কয়েকটা দিন হয়তো ভারতীয় ফুটবলার থাকবেন, তাকে বিদায় নিতেই হবে। কাতারের বিরুদ্ধে ম্যাচ, যে কাতারের বিরুদ্ধে তোমার মনে আছে গত 2022 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্সের আগে এই কাতারের বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে ভারত কিন্তু ড্র করেছিল, তখন কোথাও মনে ছিল সাইনিং ইন্ডিয়া মনে হয়েছিল, এবং তারপর আমাদের ঘরের মাঠে রেজাল্ট খুব একটা ভালো হয়নি, বাংলাদেশের বিরুদ্ধে ড্র, ডাউনফল সেই যে হওয়া শুরু করলো তখন থেকে আর ভারতীয় ফুটবল আর তার জায়গায় ফেরেনি, এবং আজও পর্যন্ত সেই জায়গাতেই রয়েছে। আমার যেটা মনে হয় যে কোচকে কিছু দল দেখিয়ে দেওয়া হয়, এই ফুটবলার দেখিয়ে দেওয়া হয়, এই ফুটবলারের বাইরে সে নিতে পারবে না, বা নতুন করে ফুটবলারদেরকে নিয়ে একটা সিস্টেম ডেভেলপ করার কোনো প্রসেস স্বাধীনভাবে কোনো কোচ এখানে ইগর স্টিমেস নন, ইগর স্টিমেসের জায়গায় অন্য কেউ থাকলেও মানে বোরা মিলুটিনোভিচ বা গাস হিডিঙ্ক, যারা অজানা অচেনা দলকে বিশ্বকাপের মতো আসরে খুব ভালো কোচিং করিয়েছেন অতীতে, তারা যে কোচিং করালে যে ভালো রেজাল্ট করবেন তার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। কেননা ওই স্বাধীনতাটা দরকার, সেই স্বাধীনতা আমার মনে হয় কোথাও হয় না। এবং কিছু চেনা পরিচিত ফুটবলারদের মধ্যে ঘোরাফেরা, তুমি বলতে পারো যে ডেভিড লালান সাঙ্গা বা এডমুন্ড, তারা সুযোগ পেয়েছে। দেখো সুযোগটা ওইভাবে না, এদেরকে না অনেকটাই, আমি তোমাকে একটা কথা বলি, তুমি বব হাউটনের 2007-08 যে সময় নেহরু কাপে ভারত ভালো সাফল্য পেয়েছে, বা তোমার মনে থাকবে যে সুনীল ছেত্রীর সবচেয়ে বড় উত্থান যদি হয়ে থাকে, সেই উত্থানটা গাচ্চিগাউলি স্টেডিয়ামে সেই বিখ্যাত ম্যাচ ছিল যেটা উত্তর কোরিয়ার বিরুদ্ধে, কর্দমাক্ত মাঠ, এবং নর্থ কোরিয়ার মূল টিম যারা পরবর্তীকালে ওয়ার্ল্ড কাপ খেলেছে সেই দলের সঙ্গে সুনীল ছেত্রীর উত্থান ঘটেছিল, খুব যদি ভুল না করি এএফসি চ্যালেঞ্জ কাপ। এবং সেই এএফসি চ্যালেঞ্জ কাপ থেকে কিন্তু সুনীল ছেত্রীর মহা উত্থান ঘটে ভারতীয় 2007 সাল, সম্ভবত 7-8 সাল তার ডেবুর 1-2 বছরের মধ্যে, যদিও প্রথম দিন থেকে অনেক সাইনিং ছিল, কিন্তু একটা মানে তাকে ছাড়া চলবে না এটা তো বোঝানোর জন্য একটা মঞ্চ দরকার, সেই মঞ্চটা ছিল এফসি চ্যালেঞ্জ কাপ। তার পরবর্তীকালে আগে পরে নেহরু কাপে তার উজ্জ্বল উপস্থিতি ছিল। আমার কথা হচ্ছে সেই টিমটা যদি, শুধু সুনীল ছেত্রী নয়, তুমি সেই যদি টিমটা দেখো, সেই টিমের যারা ফুটবলার, ক্লাইম্যাক্স লরেন্স, স্টিফেন ডায়াস, দীপক মণ্ডল, রহিম নবী, বাইচুং ভুটিয়া, তোমার কয়েকটা নাম হয়তো তোমার বললাম, সুব্রত পাল, ধরো এরা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় কিন্তু যদি ফিট থাকেন, বয়স যদি কম থাকে, এরা ভারতীয় ফুটবলে কিন্তু এই যে দলটা রয়েছে এদেরকে রিপ্লেস করে তারা খেলার ক্ষমতা রাখে। বয়স হয়ে গেছে, রিটায়ার করেছে, ডিফারেন্ট কোয়ালিটিটা, আমি যে কোয়ালিটি সে যে দলেই খেলুক সেই কোয়ালিটির ফুটবলার কিন্তু আমাদের, তোমাকে যদি আমি এক্ষুনি বলি যে ধরো এই যে টিম ভারতীয় দলের 23 জনের টিম যে প্রকাশিত হয়েছে, এখান থেকে তুমি কিন্তু যেভাবে আইএসএল দেখেছো বা যেভাবে আই লিগ তুমি দেখেছো, সেখান থেকে কিন্তু তুমি এই টিমে রিপ্লেস করে দিতে পারবে, 19-20 খুব একটা ফারাক নেই। আমি বন্ধুদেরকেও বলছি, আপনারাও কিন্তু এই টিমটাকে একটা রিপ্লেস করে দিতে পারবেন, যে এর বদলে এই টিমটা, এবং তারা কিন্তু খুব ভালো খেলবে। আসল কথা হচ্ছে ভালো খেলার সঙ্গেও একটা ভালো ফুটবলার, তার সঙ্গে একটা সিস্টেম ডেভেলপমেন্ট কোনোটাই হয়নি। এটা ভারতের সেরা ফুটবল দল নয়, এর বাইরে অনেক ফুটবলার রয়েছে যারা অবলীলায় এদেরকে রিপ্লেস করতে পারে, আমার এটুকুই বলার। সেক্ষেত্রে সেইটা আরও একটা বিষয়, যেটা যেহেতু ডেভিডের কথা উঠলো, আমরা আগের দিন রহিম আলীর খেলা দেখেছি, নেমেই এমন একটা সিটার মিস করে যেটা গোল করলে যে ভারত অন্য জায়গায় থাকতো। ডেভিডকে কি এখন সুযোগ দেওয়াটা উচিত নয় কি? সিটার মিস করার থেকে বড় কথা রহিম, দেখো রহিম আলীর একটা বডি আছে, ফিজিক আছে, শাটল স্পিড ভালো, লাইনটা ব্রেক করতে পারে। মানে লাইনটা ব্রেক মানে বুঝতে পারছো, অপোনেন্ট যখন হাই লাইন থাকে, হাই লাইনে যখন
অফসাইড মার্ক করার চেষ্টা করে। সেই অফসাইড মার্ক করতে গেলে তাদের বডি মুভমেন্ট ফরওয়ার্ড থাকে, মানে ধরো ইন্ডিয়ার দিকে ছিল, এবারে আমাদের যে লাস্ট প্লেয়ার ধরো রহিম আলী, তার বডি মুভমেন্ট ওদের দিকে, সুতরাং এই লাইনটা ব্রেক করে যে গতিশীলভাবে গতিতে বেরোবে সে কিন্তু অবলীলায় একটা থ্রু পাসকে সে মিট করতে পারবে এবং যে লাস্ট লাইন অফ ডিফেন্স গোলকিপার আর এর মাঝখানে নোম্যান্স লাইনটা সে কাজে লাগাতে পারবে। এটা হচ্ছে স্ট্রাইকারদের একটা গুণাবলী, তার স্পিড এগুলো, কিন্তু তারপরে ওর যে ফিনিশিংয়ের কিন্তু সাংঘাতিক অভাব আছে, ফার্স্ট টাচের মধ্যে সমস্যা আছে এবং হয়তো থ্রাশ আছে, কিন্তু সেটাকে যদি পালিশ করে ঠিক জায়গায় যাওয়া যেত তাহলে রহিম আলী কিন্তু ভারতের ফুটবলে সম্পদ হতে পারত। কেননা ওর মতো ফিজিক ভারতীয় ফুটবলে খুব কম আছে, এবং একটাও কথা হচ্ছে ও বাঙালি, পাঞ্জাবিদের মতো ফিজিক, এবং এই ফিজিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, কিন্তু সেই ফিজিকটাকে ও প্রপারলি এখনও পর্যন্ত কাজে লাগাতে পারেনি। কিন্তু ডেভিড লালানসাঙ্গা কিন্তু একজন খুব ভালো বল কন্ট্রোল করতে জানে, একটা প্রপার বিল্ড আপের মধ্যে সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল নিতে পারে, এবং তার সঙ্গে হি ইজ আ গুড ফিনিশার। এই সব কিছু নিয়ে সুনীল ছেত্রীর তো খুব ভালো স্পিড ছিল না, সুনীল ছেত্রী তো খুব ভালো ফিজিক কোনোদিনও ছিল না, তাও সুনীল ছেত্রী কেন ভারতের সেরা স্ট্রাইকার? পজিশনে পৌঁছে যাওয়া, ফিনিশ করা এবং ওই বিল্ড আপে অংশগ্রহণ করা, এবং একেবারে একটা রিবাউন্ড বল কোথায় আসতে পারে, একটা একটা এরিয়াল বল কোথায় আসতে পারে, এই যে অফ দ্য বল মুভমেন্ট, এই যে ভাবনাগুলো খুব দরকার। এখানে তো ডেভিড অবশ্যই এগিয়ে। আমি তো সল্টলেক স্টেডিয়ামে ওদিন আমি দেখতে চাইছিলাম যে হয়তো 80 বা 85 মিনিটে সুনীল ছেত্রী উঠে আসবেন মাঠ থেকে এবং ডেভিডের জায়গায় ডেভিড নামবে তার জায়গায়। এটাই তো হওয়া উচিত, এটাই তো প্রেক্ষাপট হওয়া উচিত, অথচ ডেভিড সেদিনকার টিম লিস্টেই ছিল না। এখন কথা হচ্ছে সুনীল ছেত্রীকে 90 মিনিট খেলানো, তার ট্রিবিউট দেওয়া, নাকি ভারতের জিততে হবে সেটাই বেশি ইম্পর্টেন্ট? কোনটা বেশি দরকার? দেশের থেকে বড় কিছু নয়, কোনো দিন হতে পারে না। নেইমার জুনিয়রকে কি ব্রাজিলের তো অন্যতম সেরা একজন ফুটবলার, বিশ্বকাপ দিতে পারেনি, কিন্তু ব্রাজিলের সর্বকালের ইতিহাসে তো তার একটা নাম থাকবে, হাইয়েস্ট স্কোরার কিন্তু ব্রাজিলে এখন। তার জন্য কি আলাদা কোনো স্পেশাল ম্যাচ ব্রাজিল রাখবে? নেইমার জুনিয়রের জন্য কি রাখবে? কেন রাখবে? যদিও একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ হতে পারে, ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে। আমাদের দেশ আসলে ব্যক্তি পুজোর দেশ। সুনীল ছেত্রী ব্যক্তি পুজো পাওয়ার যোগ্য, তার ফুটবল স্কিলের আমাদের মতো একটা অভাগা ফুটবল প্লেয়িং নেশনের অবশ্যই ব্যক্তি পুজো পাওয়ার যোগ্য তিনি, কিন্তু আমাদের ফুটবলের আখেরে কোনো উন্নতি নেই, কোনো অবনতিও নেই। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, কোনো চলমান কোনো কিছু ছবি তুমি দেখতে পাবে না এর মধ্যে। বরং এর কারণেই আমাদের ফুটবল কিন্তু ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে ভাই। আমার এটুকুই বলার, যে দেশে আসলে তো আমরা ফুটবল খেলি না, এখনো ফুটবল প্লেয়িং নেশন হিসেবে তো আমাদের কিছু নেই। আমাদের একটা সুনীল ছেত্রী ছিল, এটুকুই আমরা বলতে পারি। কেননা ইউরোপিয়ান ফুটবলে বা বিদেশি ফুটবলের পাশে যখন লিভিং এবং খেলছেন যে সমস্ত ফুটবলারদের তালিকা দেওয়া হতো, সেখানে মেসি রোনাল্ডোর পরে সুনীল ছেত্রীর নাম আসতো, সেটাই আমাদের কাছে অনেক গর্বের। কিন্তু আসলে আমরা তো ওদের পাশে থাকার আমাদের কোনো যোগ্যতা নেই। আমাদের শুধু সুনীল ছেত্রীর যোগ্যতা আছে, আমাদের যোগ্যতা নেই। আমাদের ফুটবলের কোনো যোগ্যতা ছিল না, আসলে আমাদের ফুটবলের কিছু নেই। একদমই তাই। এবং এই ভিডিওটি মেনলি যেখান থেকে শুরু হয়েছিল, যে শুভাশিস বসু তিনি কেন নেই, এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বরাদরের সাইবদা টুইটারে কিন্তু রীতিমতো ইগস্টি ম্যাচ ট্রেন্ডিংয়ে ছিলেন। তার একটাই কারণ যে কেন শুভাশিস বসু বাদ গেলেন, কেন আমায় রানাবাটে লালচুনুঙ্গা বাদ গেলেন, যেখানে আগের দিনই দেখা যায় ডিফেন্সের এরকম অবস্থার, কাতারের মতো অত অ্যাটাকিং একটা দল, সেখানে ডিফেন্সের অপশান কম রাখাটাও একটা চিন্তায় রাখবে। এবং তুমি যদি বলো কুয়েত ম্যাচে যে ডিফেন্স লাইন খেলেছে, সেই লাইন খেলে তোমার কি মনে হচ্ছে কাতারকে আটকানো সম্ভব? মানে নিখিল পূজারি, ওইদিকে জয়গুপ্ত দুই সাইডে, এবং মাঝখানে রাহুল ভেকে এবং আনোয়ার আলী, এই তো অপশান। দেখো, ভারত ভালো খেললে তো আমার থেকে খুশি কেউ হবে না। আমি তুমি সেদিন সল্টলেক মাঠে ঢোকার আগে আমি তোমাকে একটা কথা বলছিলাম, তুমি বা সব্যসাচী কেউ একজন ছিল, বললাম ইস্টবেঙ্গল মোহনবাগান একরকম, কিন্তু যখন এই ইন্ডিয়া ব্যাপারটা হয়, এই যে চারিদিকে নীল
জার্সি পরা এবং আমাদের ট্রাই কালার নিয়ে সমস্ত মানুষের যে উন্মাদনা, এটা ডিফারেন্ট। এ মনে হয় যেন এর জন্য বেঁচে থাকা। এবং ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের যে ধুনটা বাজে তার মানেটাই আলাদা, এবং গ্যালারিতে যখন ইন্ডিয়া ইন্ডিয়া যখন স্লোগান ওঠে তার মানেটাই আলাদা, কিন্তু খেলা যখন হয় তার মানেটা আলাদা। খেলাটা তখন থাকে না, যখন খেলাটা শুরু হয় তখন মনে হয় যে বাকিগুলো ঠিক ছিল, এটাই শুধু খারাপ শুরু। হ্যাঁ, তোমার প্রশ্ন হচ্ছে এই ডিফেন্স লাইন কতটা কাজের। কাতারের যা দল, আর তারা যেভাবে পজিটিভ ট্রানজিশনে আসে, যে গতিতে আসে, সে ডিফেন্স ধরে রাখার মতো ক্ষমতা এই ডিফেন্স লাইনের নেই, সেই অ্যাটাক ধরে রাখার ক্ষমতা এই ডিফেন্স লাইনের নেই। এখন কোচ কিভাবে, দেখো একটা জিনিস করা যায়, তোমার টিম দুর্বল হতে পারে, সেটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশন। এই কথাগুলো এখন এসছে, নেগেটিভ ট্রানজিশন মানে কি? নেগেটিভ ট্রানজিশন মানে ধরো তোমার চারজন ফিক্সের মধ্যে ধরো দুজন ওঠানামা করে, এবং এই যে দুজনের 2-2-4 যখন হচ্ছে, অপোনেন্ট যখন নেগেটিভ ট্রানজিশনে পজিটিভ ট্রানজিশনে আসছে, তখন এই 4 জনের সঙ্গে তুমি আরও 2জন ফুটবলারকে বা 3টে ফুটবলারকে তুমি ঠিক প্রপারলি নামিয়ে এনে ডিফেন্সিভ অর্গানাইজেশন ঠিক করে ফেলছো। তারা জমা দেবে, অথবা স্ট্রাগল করতে করতে তারা দূর থেকে করবে, বা একটা কোনো রকম একটা থ্রু করার চেষ্টা করবে, সেটা খুব একটা গতিশীল হবে না। এবং এই করতে করতে 90 মিনিট যাওয়া, এটাই হচ্ছে তোমার ফুটবলের একটা ইয়ে। এবং তার সঙ্গে তুমি যখন পজিটিভ ট্রানজিশনে যাবে, এর মধ্যে থেকে 3 জন ফুটবলারকে তুমি রাখলে, এই যে ট্রানজিশনের মধ্যে লোক বাড়ানো কমানো, এর জন্য প্রচণ্ড স্পিড দরকার হয় এবং প্রপার পরিকল্পনা দরকার হয়। আমার মনে হয় এই ডিফেন্স লাইনের মধ্যে সেই ক্ষমতাটা নেই আর কি। এবং মাটি কামড়ে পড়ে ডিফেন্স করবে, সেটা তো এখনকার ফুটবলার হবে না। ডিফেন্স তাহলে ওই বার পোস্টে লাগবে 7-8টা, আমরা বলবো দেখো আমরা বেঁচে গেছি, আমার দারুণ ডিফেন্স। ব্যাপারটা তা নয়। সুব্রত পাল, আমরা খেলা দেখেছি টিম 4 গোলে হারলো বা 3 গোলে হারলো, সুব্রত পাল 7খানা অবধারিত সেভ দিল। এটা তো ডিফেন্স লাইন খুব ভালো খেললো না, আর 4টে বারে লাগলো, ডিফেন্স লাইন তো ভালো খেললো না। এখন ভালো খেলাটা হচ্ছে তোমার ওভারঅল ডিফেন্স লাইন থেকে শুরু করে। আমার মনে হয় এই ম্যাচটা ভারতের কাছে খুবই টাফ ম্যাচ, এবং এই ডিফেন্সের সেই ক্ষমতাই নেই। যদিও আমার এই অনুমানকে যদি মিথ্যে প্রমাণ হয়, আমি খুব খুশি হব। একদমই তাই। এবং দেখুন, আমরা কিন্তু এরকমটাই বলছি না যে ভারত হেরেই যাবে, আমরাও চাই ভারত জিতুক এবং কাতারের এগেনস্টে অ্যাটলিস্ট ড্র করে যেন আশাটা বাঁচিয়ে রাখে। যেখানে আফগানিস্তানের দলের মতো দল, তারা যদি কাতারকে আটকাতে পারে, ভারত কেন পারবে না, আগেও পেরেছে। তবে আপনাদের মতামতটা অবশ্যই আমরা জানতে চাইবো, তাই কমেন্ট বক্সে জানাবেন যে ঠিকঠাক টিম সিলেকশন হয়েছে কিনা, বা প্রথম একাদশ কাতারের বিরুদ্ধে কী হওয়া উচিত, ডিফেন্স লাইন কী হওয়া উচিত, সবটাই জানান কমেন্ট বক্সে। এবং এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লাইক করে ফলো করে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম।